বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন বিরতির পর আবার তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, তোমাদের পূর্বে বেশ অনেক দিন পূর্বেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, হয়তোবা কোনো বিষয় বা কোনো অধ্যায় আবার পুনরায় হয়তো আলোচনার মধ্যে চলে আসবে। যাই হোক, আমি আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমি দুটোই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো ব্যবস্থাপনার উপকরণ বা সম্পদসমূহ, দ্বিতীয়ত ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অথবা ব্যবস্থাপনা কেন প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনা কি অথবা ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ম্যানেজমেন্ট, আমি যদি এর আগে আলোচনা করেছি তারপরে একটু তোমাদের জানানো দরকার। আমরা জানি যে ব্যবস্থাপনা হলো যে কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ করে কোনো কাজ আদায় করে নেওয়ার একটা কৌশল বা প্রক্রিয়া বা পদ্ধতি বিশেষ। অর্থাৎ কোনো একটা দল অথবা গ্রুপকে কৌশলের মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ অথবা কোনো নির্দিষ্ট লক্ষ্যপানে ধাবিত করার মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া, অর্থাৎ প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা লক্ষ্যপানে ধাবিত করা। তাহলে আমরা ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অথবা পরিচালনা করার জন্য কিছু মানবীয় এবং অমানবীয় কিছু উপকরণ বা সম্পদ অবশ্যই দরকার, অর্থাৎ যেগুলো ছাড়া ব্যবস্থাপনার কোনো কার্যাবলী পরিচালনা করা কোনো মতেই সম্ভব নয়। এরকমের কিছু কাজ রয়েছে যেটা মানুষ সংশ্লিষ্ট এবং তার সাথে অমানবীয় কিছু, অর্থাৎ মানুষ নিজে নিজে পরিচালিত হওয়ার জন্য কিছু উপকরণ দরকার রয়েছে। আর মানুষ ছাড়া যে অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেটাকে আমরা বলি অমানবীয়। তাহলে এরকম কিছু আছে। তাহলে আমি তোমাদের দেখো, জর্জ রবার্ট টেরি এবং স্টিফেন জি ফ্র্যাঙ্কলিন নামক ব্যবস্থাপনাবিদ, এরা বলেছেন যে 6টি উপকরণ বা সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এর মাধ্যমে ব্যবস্থাপনার কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। আবার কোনো ব্যবস্থাপন বা বিশারদ এর সাথে আরও 3টা জিনিস যুক্ত করেছেন, বলেছেন কেউ বলেছেন মিনিটস অর্থাৎ সময়ের কথা বলেছেন, অথবা এরপরে কেউ বলেছেন যে মোটিভেশন দরকার আছে, আবার এর সাথে আরেকটা যুক্ত করেছেন মেজারমেন্ট, পরিমাপ। তাহলে আমরা 6টার কথা বলেছি। 6M, জর্জ আর টেরি এরা বলেছে 6M, এর সাথে অন্য মনীষিতা আরও 3টা যোগ করেছে 3M, তাহলে 9টা হলো। এর সাথে আবার R.W. গ্রিফিন এমন আরেকজন বলেছেন, এর সাথে আরও একটা যুক্ত করেছেন তিনি, তাহলে এটা আর একটা 1M আমি ধরে নিলাম। তাহলে আমরা সাধারণত 6M যে এইটা ছাড়া, এই 6টা ছাড়া আসলে ব্যবস্থাপনার কার্যাবলী আমরা বলি আসলে কার্যাবলী বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার। তাহলে 6টা কী কথা বলেছি উনি? মেন, ম্যাটেরিয়াল, ম্যান ম্যাটেরিয়ালস, মেশিন, মানি, মেথড, মার্কেট। আর উনি বলেছেন মিনিটের কথা বলেছেন, মিনিটস, মোটিভেশন,
এবং আরেকটার কথা বলেছেন মেজারমেন্ট। আর ইনি বলেছেন ইনফরমেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, কাজগুলোর ভিতরে কিন্তু আমরা মোটিভেশনের কথা বলেছি। তাহলে এখানে মোটিভেশন না নাই যুক্তিযুক্ত আমি মনে করি, তাহলে এটা লাগে না আমাদের। বাকি যেটা রয়েছে, বাকিগুলো অন্যান্য আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এই 6টা নিয়ে আলোচনা করি, ফাঁকে এগুলো নিয়ে বলবো। তাহলে আমরা প্রথমেই আসি মানুষ। তাহলে আমরা জানি ব্যবস্থাপনার সংশ্লিষ্ট যতগুলো উপকরণ রয়েছে তার গুরুত্বপূর্ণ এবং আমরা বলবো মহামূল্যবান সম্পদ হলো মানব সম্পদ অথবা মানুষ। কারণ হলো প্রতিটা ক্ষেত্রেই কোনো মেশিন বা পদ্ধতি বা প্রক্রিয়া যাই বলি না কেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এর পরিচালনার মুখ্য ভূমিকা পালন করে মানুষ। তাহলে মানব সম্পদ ছাড়া কিন্তু ব্যবস্থাপনার কোনো কার্যাবলী পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ যে কোনো কাজ সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রেই মানব সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে হবে। সুতরাং মানব সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় অথবা তাদেরকে যদি দক্ষভাবে গড়ে তুলতে না পারা যায়, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক অথবা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। আর এজন্যই কিন্তু মানব সম্পদকে কিন্তু বিভিন্ন সময়ে অর্থাৎ কোনো কাজে যুক্ত করার পূর্বেই কিন্তু তাকে সেই কাজ সম্পর্কে সরাসরি জানানোর জন্য অথবা ওয়াকিবহাল করার জন্য তাকে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তাহলে প্রশিক্ষণের মাধ্যমেই এক মানুষকে অথবা মানবকে সম্পদে পরিণত করা যায় এবং তার মাধ্যমে প্রাতিষ্ঠানিক যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য করে তাকে ধাবিত করা যায় অথবা তার মাধ্যমে উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়। সুতরাং তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা জানি মানব সম্পদ তাহলে প্রতিষ্ঠানের একটা চালিকা শক্তি বলা হয়, কারণ এই চালিকা শক্তি ছাড়া কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। তাহলে একটা মহামূল্যবান সম্পদ হলো মানুষ অথবা মানব সম্পদ উপকরণ। এরপরে আমরা আসি যদি ম্যাটেরিয়ালস, মালামাল। তাহলে মালামাল জিনিসটি কি? তাহলে আমরা জানি মালামাল হলো উৎপাদন বা বিক্রির কাজে ব্যবহৃত অপরিহার্য কাঁচামাল। তার মানে উৎপাদনের জন্য যে মূল উপকরণ দরকার, তার মূল উপকরণ কিন্তু প্রথমে আসি আমরা কাঁচামাল। অর্থাৎ কাঁচামাল ছাড়া কিন্তু কোনো কিছুই উৎপাদন করা যাবে না। তাহলে উৎপাদন যদি আমরা কাঁচামাল দিয়ে করতে চাই তাহলে কাঁচামালটা হতে হবে আমার গুণগত মানসম্মত। অর্থাৎ মানসম্মত যদি কাঁচামাল পাওয়া যায় তাহলে সেখান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করা যাবে, নচেত কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা তাহলে বলতে পারি যে তাহলে উপযুক্ত মালামালের যোগান দিতে হবে এবং যোগান দিতে যদি পারি আমরা তাহলে মানসম্মত কিন্তু আমরা পণ্য তৈরি করতে পারবো এবং সেটা সহজেও কিন্তু বিক্রি করা যাবে। কারণ কোনো প্রতিটা ব্যক্তি বা প্রতিষ্ঠানই কিন্তু চায় যে গুণগত মানের পণ্য, অর্থাৎ যেটার মাধ্যমে তিনি আত্মসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। সেটা প্রতিষ্ঠান হতে পারে, সেটা ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে আমরা যদি চাই যে গুণগত যদি পণ্য তৈরি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই গুণগত মানামালের অবশ্যই দরকার রয়েছে। তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রতিটা উপকরণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি মেশিন, অর্থাৎ পণ্য তৈরি করার জন্য যে মেশিন আমরা বলি যন্ত্রপাতি, মৌলিক যে হাতিয়ার পণ্য বা সেবাকর্ম উৎপাদনের জন্য যে মৌলিক হাতিয়ার, এই হাতিয়ারকে আমরা বলি যন্ত্রপাতি বা মেশিন। তাহলে উৎপাদনমুখী প্রতিষ্ঠান মানেই হলো যন্ত্রপাতি ছাড়া কিন্তু উৎপাদন করা সম্ভব নয়। তাহলে বর্তমানে দেখেছি আমরা যে অধিকাংশ কাজ কিন্তু যন্ত্রপাতির মাধ্যমেই তৈরি হচ্ছে, অর্থাৎ ব্যক্তির হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে অথবা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি বা টুলসের মাধ্যমে কিন্তু পণ্যগুলো তৈরি হচ্ছে। তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যেমন সময়ের সাশ্রয় হচ্ছে,
সেক্ষেত্রে যেমন পণ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে অথবা পরিমাপের ক্ষেত্রেও কিন্তু সেখানে কিন্তু পরিমাপের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেটা হাতের মাধ্যমে পরিমাপ করা যায় সেটা যদি মেশিনের মাধ্যমে, স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করা হয়, তাহলে সেখানে কিন্তু পরিমাপের ক্ষেত্রেও কিন্তু ত্রুটিমুক্ত থাকার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে এটা কিন্তু তাহলে যে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা আনয়নের জন্য, সেটা উৎপাদনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যন্ত্রপাতির কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান বা উপকরণ বা সম্পদ। এরপরে আমরা আসি মানে ব্লাড। আমরা বলি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্লাড, অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো। আমি মানুষ, ব্যক্তি আছি, এই ব্যক্তির যদি কোনো কাজে হাত বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু অর্থ ছাড়া আমার যন্ত্রপাতি লাগবে, আমার কাঁচামাল লাগবে, আমার যাই কিছু আমি পদ্ধতি যাই কিছু অবলম্বন করি না, কিন্তু এর পেছনে কিন্তু আমাদের অর্থ দরকার। তো অর্থ জিনিসটা কি? আমরা বুঝি যে মূলধন, সম্পত্তি, অথবা আমরা বলি বিত্ত কি, আমরা বলি অর্থ। আবার বলি মূলধন, সম্পত্তি এবং বিত্ত, এই তিনটে জিনিসকে আমরা বলি অর্থ। তাহলে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিন্তু সর্বপ্রথমই কিন্তু দরকার রয়েছে অর্থ। অর্থ ছাড়া প্রতিষ্ঠানের সব কাজই বলতে গেলে অচল হয়ে পড়ে। তাহলে অর্থকে শিল্প বা উৎপাদনের জীবনী শক্তি আমরা বলতে পারি। তাহলে এটিকে প্রতিষ্ঠানের মূল উপাদানও বলা চলে। তবে মানুষ ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়, অর্থাৎ মানব সম্পদ বা মানুষ। তাই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং তার যদি কার্যকর ব্যবহার করা যায়, তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য সুফল অবশ্যই বয়ে আনবে। কারণ অর্থ রয়েছে, সেই অর্থকে যদি সঠিকভাবে আমি ব্যবহার করতে না পারি, সঠিক জায়গায় যদি ব্যবহার করতে না পারি, সঠিক সময়ে যদি ব্যবহার করতে না পারি, বিনিয়োগ করতে না পারি, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু কখনোই সফল হবে না, বা তার মাধ্যমে কিন্তু ভোক্তা সাধারণের অথবা ক্রেতা সাধারণের কিন্তু উদ্দেশ্য বা সন্তুষ্টি অর্জন করাও কিন্তু সম্ভব নয়, অথবা বাজারের চাহিদাও কিন্তু মেটানো কখনোই সম্ভব হবে না। এরপরে আসি আমরা মেথড, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনে ব্যবহৃত নির্দিষ্ট কিছু কার্যপদ্ধতি বা কর্মপন্থা। মানে আমি কোনো কাজ করব, কিভাবে করব, আমি মেশিন পরিচালনা করব, কোন পদ্ধতিতে করব, কিভাবে করলে ভালো, মানুষকে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, বাজারে নিয়ে যাব, কোন পদ্ধতিতে, আমার কোন প্রসেস পদ্ধতিগুলো কি হবে। তাহলে আমাকে কিন্তু এইগুলা কিন্তু আগেই চিন্তা ভাবনা করে তারপরে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এখন পদ্ধতি কিন্তু বিভিন্ন ধরনের থাকে। পদ্ধতি আমরা অনেকগুলা পদ্ধতি থাকতে পারে, তার ভিতরে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য অথবা যেটা ব্যবহার করলে আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিশ্চিত হওয়া যাবে। তাহলে আবার প্রতিষ্ঠানের বিভিন্ন পদ্ধতি থাকবে, তার মধ্যে বিকল্প সবচেয়ে যেটা ভালো হবে সেটাই আমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে আমরা যদি দেখি আবার যে এছাড়া হতে পারে যে বিভিন্ন পরিবর্তনশীল যে পরিস্থিতির ক্ষেত্রে মোকাবেলার জন্য ব্যবস্থাপককেও কিন্তু সব সময় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে, এগুলোর প্রয়োগ করতে হবে, এবং এগুলো কীভাবে আর উন্নয়ন করা যায়, কীভাবে এগুলো উন্নতি সাধন করা যায় সেগুলো নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। কারণ যুগের সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু তার প্রযুক্তির কিন্তু উন্নয়ন হচ্ছে, আর সেই প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কিন্তু ব্যক্তিকেও কিন্তু নতুন নতুন পদ্ধতি, যিনি ব্যবস্থাপক থাকবেন অথবা যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন, যারা থাকবেন তাদেরও কিন্তু এদের সাথে খাপ খেয়ে তারপর নতুন নতুন প্রযুক্তি তাদেরও কিন্তু উদ্ভাবন করতে হবে। শুধু উদ্ভাবন করলেই হবে না, এগুলোর কিন্তু কোথায় প্রয়োগ করব এবং এগুলোর কিভাবে আরও উন্নতি সাধন করা যায়, ভবিষ্যতে কোন ধরনের পরিস্থিতি আসতে পারে সেগুলো মোকাবেলা করার জন্য সক্ষমতা রয়েছে কিনা, এগুলোকে আরও উন্নয়ন করতে হবে কিনা, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করেই তারপর কিন্তু তাকে সম্মুখীনে অগ্রসর হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের রয়েছে মার্কেট, বাজার। তাহলে বাজার কি? বাজার হলো যে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের জন্য যেখানে ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয়, এটাকে আমরা বলি বাজার।
তাহলে এটা কোনো নির্দিষ্ট স্থান নয়, যে কোনো জায়গায় হতে পারে। আমরা অর্থনীতির ভাষায় বলি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয়ে যদি দর কষাকষির মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়, বিনিময় হয়, সেটাকে আমরা বলি বাজার। তাহলে এই বাজার কিন্তু পণ্যদ্রব্য বেচা কেনার একটা মাধ্যম। এখান থেকে কাঁচামাল যেমন সংগ্রহ করা হয়, ঠিক তেমনি উৎপাদিত পণ্য কিন্তু আবার বিক্রয়ের জন্য আবার এখানে কিন্তু উপস্থাপন করা হয়। অর্থাৎ বিশেষ করে আমরা বলি যে ক্রেতা অথবা ভোক্তাকে অবহিত করার জন্যই একটা স্থান। তাহলে এই স্থান যদি না থাকে তাহলে কিন্তু ভোক্তা বা ক্রেতা সাধারণ কিন্তু তাদের পণ্য সম্পর্কে কিন্তু দৃষ্টিগোচর করানো সম্ভব হয় না। আমি যদি বলি টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছি, টেলিভিশনে, তাহলে এখান থেকে আমি কিন্তু জাস্ট দেখতে পাচ্ছি, কিন্তু এটার গুণগত মান কেমন এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। তাহলে এর জন্যই কিন্তু আমার বাজার দরকার, অর্থাৎ ক্রেতাকে পণ্য সম্পর্কে দৃষ্টিগোচর করানোর জন্য এর গুণগত মান কেমন, এটা কি টেকসই কেমন, তারপরে এটা মানসম্মত কিনা, এটা আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে কিনা, চাহিদা অর্জন করতে পারবে কিনা, এগুলো কিন্তু দেখে তারপর কিন্তু আমাকে অগ্রসর হতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা বাজার ছাড়া কিন্তু পণ্য দ্রব্যের যে মাধ্যম, বিনিময়ের মাধ্যম, এটা কিন্তু করা সম্ভব হয় না। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসি, আমরা এখানে বলা আছে যে আসলে সময়টার ক্ষেত্রে আমরা বলেছি যে প্রতিটা কাজই আমরা কিন্তু সময়ের কাজ সময়ে করব, অর্থাৎ কারণ যখন যে সময় যেটা করা দরকার আমাকে সেই সময় সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে, সেই সময় আমাকে সেই অর্থ সংগ্রহ করতে হবে, সেই সময় আমার যেখানে যেটা দরকার আমাকে সময় মতো সেটা করতে হবে অবশ্যই। কারণ এক সময়ের কাজ কিন্তু অন্য সময় করানো কিন্তু কখনোই সম্ভব হয় না, কারণ সময় চলে গেলে কিন্তু সেই সময়কে আর কখনোই পাওয়া যায় না। এই জন্য আমরা সময়ের কাজ আমরা সময়ে করার চেষ্টা করব। এরপরে আসে মোটিভেশন। আমরা জানি ব্যবস্থাপনার একটা কাজ মোটিভেশন, প্রেরণা, উৎসাহিতকরণ। তাহলে ব্যক্তি বা কর্মীকে আমরা জানি বিভিন্ন কাজ করতে করতে একসময় তারা কিন্তু একঘেয়েমি হয়ে পড়ে, অথবা তারা কিন্তু কাজে কিছুটা অনীহা প্রকাশ করে। এই কারণেই কিন্তু তাদের কিভাবে আরও কাজে উৎসাহিত করা যায়, এই জন্য কিন্তু আমাদের মোটিভেশন দরকার রয়েছে। এরপর আছে মেজারমেন্ট, পরিমাপ, মান, অর্থাৎ কোনখানে কি পরিমাণ লাগবে, কারণ আমরা প্রতিষ্ঠানে কি পরিমাণ আমি পণ্য উৎপাদন, অর্থাৎ বাজারে যে রকমের চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমাকে কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদন করে সেটা আবার বাজারে সরবরাহ করতে হবে, যোগান দিতে হবে। সেজন্য মানের কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে। আমরা এরপরে আসি আমরা ইনফরমেশন, তথ্য। তাহলে আমরা জানি আমি পণ্য তৈরি করব, আমি যে পণ্য তৈরি করব সেটা বাজারে কেমন চাহিদা রয়েছে, আমি চাহিদা অনুযায়ী তাহলে বাজার থেকে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। সেই তথ্য সংগ্রহ করে তারপরে আমাকে কিন্তু উৎপাদনের দিকে অগ্রসর হতে হবে। কারণ আমি যদি বাজারে আমার পণ্যের আমি যে পণ্য তৈরি করব অথবা উৎপাদন করব সেটার চাহিদা আছে কি না, সেই তথ্য যদি আমি না জানি তাহলে কিন্তু আমি জনগণের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পণ্য যোগান দেওয়া সম্ভব হবে না। সুতরাং আমাদের কিন্তু তথ্য সম্পদ ব্যবহার করে তারপরে কিন্তু আমাকে উৎপাদনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা জানি তাহলে তথ্য নির্ভর, কারণ তথ্য যত নির্ভুল হবে তার সেই নির্ভুল তথ্যের উপরে নির্ভর করবে আমার উৎপাদন কেমন হবে। চাহিদা, ক্রেতার চাহিদা কীরকম আছে, সেই চাহিদা কি মেটানো যাবে কি যাবে না। তাহলে নির্ভুল তথ্যের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনা। তাহলে দ্রুত এবং সঠিক সময়ে যদি তথ্য সংগ্রহ করা যায় এবং সেটা যদি কাজে লাগানো যায় তাহলে যে কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে যে প্রতিযোগিতা আসবে সেই প্রতিযোগিতায় কিন্তু তারা মোকাবেলা করে অবতীর্ণ হতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আসলে যত যাই কিছু বলি না কেন এগুলা কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা আসলে পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু নির্ভর করে ব্যবস্থাপনার এই উপকরণ কতটুকু ব্যবহার করা যাবে কি যাবে না। তার মানে পারিপার্শ্বিক অথবা পরিবেশগত যে পরিস্থিতি রয়েছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ
নিয়ামক অথবা উপাদান হিসেবে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসি ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে আমরা জানি যে ব্যবস্থাপনা ছাড়া কোনো ব্যক্তি সামনের দিকে যদি অগ্রসর হতে হয় তাকে পরিকল্পনা করতে হয়, এর জন্য সংগঠন, কর্মী সংস্থান, তারপরে সমন্বয় সাধন, প্রেরণা, নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো কিন্তু প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যবস্থাপনা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। কোনো একটা পদক্ষেপ দিতে হলেও কিন্তু আমাকে সেখানে ব্যবস্থাপনা দরকার রয়েছে। প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা পরিকল্পনা তৈরি করে তারপর কিন্তু আমরা পদক্ষেপগুলো ফেলে থাকি। তাহলে ব্যবস্থাপনা আমরা বলি যে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ, ধর্ম, রাষ্ট্র তথা সব ক্ষেত্রেই কিন্তু অতীব প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। তাহলে আমরা যদি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি, অর্থাৎ কোনো কার্যকর ব্যবস্থাপনা ছাড়াই কিন্তু কোনো প্রতিষ্ঠান তার সফলতা লাভ করতে পারে না। বিশ্বায়নের এই যুগে কিন্তু প্রাতিষ্ঠানিক কাজে দিন দিন কিন্তু প্রতিযোগিতা বেড়েই চলেছে। আর এই বেড়ে চলার কারণেই কিন্তু আমাদের কিন্তু দক্ষ ব্যবস্থাপনার কিন্তু গুরুত্ব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার আসলে দক্ষ ব্যবস্থাপনা। আমরা বলি যে পণ্য কোন পণ্য? গুণগত পণ্য হলেই চলবে না, কারণ সকল পণ্য কিন্তু জনগণের চাহিদা মেটাতে পারে না বা সন্তুষ্ট অর্জন করতে পারে না, সেটা যদি গুণগত মান না থাকে, গুণগত মানে যদি পণ্য নয়। ঠিক তেমনি ব্যবস্থাপক যদি দক্ষ না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে সফলতা, এই সফলতার মুখ কিন্তু কখনোই দেখতে পাবে না যদি দক্ষতার পরিচয় দিয়ে তিনি তার কাজগুলো সম্পাদন করতে না পারেন। তাহলে আমরা প্রথমেই আসি সহজ নম্বর 1, সহজ লক্ষ্য অর্জন। আমরা সহজ বলেছি যে সহজ লক্ষ্য অর্জন, অর্থাৎ প্রতিষ্ঠান বা ব্যক্তির কাঙ্ক্ষিত ফলকে আমরা বলি লক্ষ্য। তাহলে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু একটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য থাকে যে আমি এই উদ্দেশ্য অর্জন করতে চাই, এই উদ্দেশ্য নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। তাহলে সেটা কি শুধু প্রতিষ্ঠান না, সেটা প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, ধর্ম হতে পারে, রাষ্ট্র হতে পারে, সমাজ হতে পারে। তাহলে এই প্রতিটা ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সমাজ, ধর্ম প্রতি ক্ষেত্রে কিন্তু তার কাঙ্ক্ষিত একটা ফল থাকে, আর এই ফলকে আমরা বলি লক্ষ্য। তাহলে এই যদি লক্ষ্য অর্জনের পথে আমরা জানি যে ছোট ছোট ধাপ বা মাইল ফলক রয়েছে, আর এই মাইল ফলককে আমরা বলি উদ্দেশ্য। তাহলে ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা সহজেই কী করে থাকি? সহজেই পরিকল্পনা তৈরি করি, সংগঠিত করি, কর্মী সংস্থান, কোথায় কাকে দরকার পড়ে, কোন ধরনের কর্মী দরকারের জন্য সেই কর্মী সংস্থান করে থাকি আমরা, এবং সেই অনুযায়ী তাদের নির্দেশনা প্রদান করা হয় কাকে কোন কাজ করবে, কোন পথে কে কীভাবে চলবে। এবং কখনো কখনো তারা যদি কখনো কাজে একঘেয়েমি প্রকাশ করে অথবা কাজের ক্ষেত্রে একটু ঢিলিমি প্রকাশ করে অথবা ওটাকে আমরা বলি কাজের ক্ষেত্রে কখনো ঝিমিয়ে পড়ে, সেই ঝিমিয়ে পড়ার হাত থেকে তাদের রক্ষা করার জন্য কোনো সময় মোটিভেশন দেওয়া বা প্রেরণার দরকার রয়েছে, সেগুলো করতে হবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে এরপরে রয়েছে আমরা বলি যে সমন্বয় সাধন, আর প্রতিটা কাজের সাথে কাজের সাথে তার উপকরণের কিন্তু মিল থাকতে হবে, অর্থাৎ ব্যক্তি যতটুকু দরকার অর্থাৎ তার যে যোগ্যতা অনুযায়ী কিন্তু তাকে সেই কর্মক্ষেত্রে তাকে নিয়োজিত করতে হবে। তাহলে কাজের ক্ষেত্রে তার উপকরণ বা ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে যদি ভারসাম্য না থাকে তাহলে কিন্তু ভারসাম্যহীনতার কারণেও কিন্তু প্রতিষ্ঠান তার সফলতা অর্জন করতে পারবে না। এবং সর্বশেষে আমরা বলি নিয়ন্ত্রণ, আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠান তার ভুল ত্রুটি রয়েছে কিনা অথবা পরিকল্পনার কাজ বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলো কিন্তু দেখাশোনা
করে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তিনি ভুল ত্রুটি সংশোধন করে থাকেন। তাহলে এইগুলো যদি আমরা সহজেই পরিকল্পনা তৈরি করতে পারি এবং সেই অনুযায়ী আমরা চলতে পারি সর্বশেষ নিয়ন্ত্রণ পর্যন্ত, তাহলে কিন্তু প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এরপর আমরা বলি উপকরণের বা উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা যা উপকরণ বলতে আমরা জানি যে উৎপাদনের যে উপকরণ রয়েছে, অর্থাৎ কোনো কাজ করতে যেসব উপাদান বা বস্তু ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি উপকরণ। আবার বলি কোনো কাজ করতে যেসব উপাদান বা বস্তু ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি উপকরণ। আর উপকরণের মধ্যে আমরা বলি যে ভূমি রয়েছে, শ্রম, সংগঠন, মূলধন এবং সংগঠন। তাহলে এসবের সঠিক ব্যবস্থাপনার কিন্তু সার্বজনীন উদ্দেশ্য, অর্থাৎ এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ব্যবস্থাপনা তার উদ্দেশ্য সহজেই বাস্তবায়ন করতে পারবে। তাহলে কোনো প্রতিষ্ঠান যদি তার প্রয়োজনীয় ভূমি, শ্রম বা মূলধন থাকার পরও যদি দক্ষ ব্যবস্থাপনার না থাকে তাহলে এইগুলো কিন্তু অকার্যকর হয়ে পড়ে। তার মানে প্রতিটা ক্ষেত্রে এই যে আমরা বলছি যে ভূমি, শ্রম, মূলধন বা সংগঠন বলি, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে পরিচালনার জন্য কিন্তু একজন দক্ষ ব্যবস্থাপকের দরকার রয়েছে। তাহলে এই দক্ষ ব্যবস্থাপকের উপর নির্ভর করে এই উপকরণাদির সঠিক বা সুষ্ঠু ব্যবহার, আর এর মাধ্যমেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব যদি সঠিক ব্যবহার করা যায়। এরপরে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সম্পর্ক, প্রতিষ্ঠান কিন্তু নিজে একা চলতে পারে না। তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ থাকে, সেখানে পক্ষের ভিতর থাকে মালিক পক্ষ থাকে, ব্যবস্থাপক একটা পক্ষ থাকে, কর্মী থাকে, ক্রেতা থাকে, ভোক্তা থাকে, সরবরাহকারী থাকে। তাহলে যে কোনোটার ভিতরে যদি কোনো কারণে কোনো মতবিরোধ দেখা দেয়, কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মালিক বা ব্যবস্থাপক অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা নিতে পারে তাহলে কিন্তু এই মতভেদ কমিয়ে আনতে পারে। আর যদি এটা না করা হয়, সময় মতো যদি এই এটাকে বলে মীমাংসায় উপনীত হওয়া না যায়, তাহলে কিন্তু এই বিরোধ একসময় কিন্তু আস্তে আস্তে গিয়ে পণ্যের প্রতিষ্ঠানের উৎপাদন বা যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাস্তবায়নের ক্ষেত্রে। সুতরাং প্রতিটা ক্ষেত্রে কিন্তু যদি মালিক, ব্যবস্থাপক, কর্মী, ক্রেতা, ভোক্তা, সরবরাহকারীর সাথে যদি একটা সম্পর্ক, সেই সম্পর্ক তো উত্তম সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমেই কিন্তু এক পক্ষ আরেক পক্ষের মাধ্যমে প্রতিটা পক্ষ আরেকটা পক্ষের মাধ্যমে কিন্তু আর সব উদ্দেশ্যগুলা বাস্তবায়ন সহজেই করতে পারে। তাহলে সম্পর্ক উন্নয়নের মাধ্যমেই কিন্তু আবার যদি কখনো কোনো কারণে মতবিরোধ দেখা দেয় তাহলে সবাই সেটা মিলেমিশে যোগাযোগের মাধ্যমে, সম্পর্ক স্থাপনের মাধ্যমে কিন্তু এই বিরোধগুলো আবার সহজেই কিন্তু তারা সহজেই কমিয়ে এনে তারপরে আবার সেটা উত্তম সম্পর্কের মাধ্যমে কিন্তু তার প্রতিষ্ঠানের বা ব্যক্তির উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হতে পারে, নচেত কিন্তু সম্ভব নয়। তাহলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে কিন্তু একজন দক্ষ ব্যবস্থাপকের কিন্তু অবশ্যই দরকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু পয়েন্ট ছিল, আমরা পরবর্তী ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।